আজকে আমি ক্লাস 5-এর প্রশ্ন বিচিত্রার আজকে দেখতেই পাচ্ছ আমি স্কুলের নামটা লিখে দিয়েছি জেনকিন্স স্কুল। এই স্কুলের যতগুলো তোমাদের প্রশ্ন বিচিত্রায় অঙ্ক আছে আমি আজকে ততগুলো অঙ্কের সমাধান করে দেব এবং বুঝিয়ে দেব যে এই অঙ্কগুলো কিভাবে তোমাদের সলভ করতে হয়, সমাধান করতে হয়। এবং তার পৃষ্ঠা নাম্বারটাও আমি লিখে দিয়েছি, যেটা কোচবিহার পৃষ্ঠা নাম্বার তোমরা 123, তোমাদের প্রশ্ন বিচিত্রায় যে 123 পৃষ্ঠা রয়েছে সেখানে তোমরা এই জেনকিন্স স্কুলের সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা দেখলে তোমরা ওই স্কুলের অঙ্কগুলো সবগুলো সমাধান করতে পারবে। তো চলো আমরা এবারে ওই স্কুলের অঙ্কগুলো এক এক করে আমরা সমাধান করি, সলভ করি। দেখো প্রথমে বলেছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলছে নিচের কোন সংখ্যা পরস্পর মৌলিক। দেখো পরস্পর মৌলিক বলতে এমন সংখ্যা বোঝায় যে সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। তো পরস্পর মৌলিক মানে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে কি আমরা শর্ত কি জানি, যে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হতে হবে, তাই তো? এটাই হচ্ছে পরস্পর মৌলিক হওয়ার শর্ত। তো দেখো আমি যদি বলি 15 আর 22, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে স্যার 15 আর 22 কি করে মৌলিক হলো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে একের ক, তাহলে দাগ নাম্বারটা দিলাম একের ক, এর উত্তরটা হচ্ছে 15 আর 22। দেখো তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে স্যার কি করে 15-22 হলো, কেন হলো না যে 12-3 হলো না, কেন 8-16 হলো না। দেখো তার উত্তরটাও তোমরা দেখে নাও। তো 15 আর 22 হচ্ছে পরস্পর মৌলিক কেন হলো, কারণ যদি 15-র আমরা উৎপাদক করি, 15-কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি। দেখো 15-কে 1 দিয়ে ভাগ করা যায়, 15-কে 15 দিয়ে ভাগ করা যায়, 15-কে 3 দিয়ে ভাগ করা যায়, 15-কে 5 দিয়ে করা যায়। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে 15-কে ভাগ করা যায় না। ঠিক আছে, এবারে আরেকটা সংখ্যা কি আছে 22। দেখো 22-কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 22-কে আমি 1 দিয়ে করতে পারি, 22-কে 22 দিয়ে করতে পারি, 22-কে 11 দিয়ে করলে হয়, 11-2 22, 22-কে 2 দিয়েও করা যেতে পারে। এবারে তোমরা দেখো তো 15 আর 22-এর মধ্যে কোন দুটো সংখ্যা কমন পাচ্ছ তোমরা। দেখো এখানে তোমরা বলবে যে স্যার এই 1 আর 1 কমন পাচ্ছি, তাহলে এদের সাধারণ গুণনীয়ক কি? 15 আর 22-এর সাধারণ গুণনীয়ক 1। আর তোমরা সবাই জানো যে যখন দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয় তখন কিন্তু সংখ্যা দুটি হয় পরস্পর মৌলিক। আর এখানে আমরা 15 আর 22-এর সাধারণ গুণনীয়ক কত পেলাম? 1। সেই কারণে আমরা বলতে পারি তো যে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক 15 আর 22। বোঝা গেল কেন 15-22 পরস্পর মৌলিক হলো? পরিষ্কার? তো চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। ক্ষয়ের দাগ, ক্ষয়ের দাগ বলছে 2812, আমি সংখ্যাটা লিখি 2812। এই সংখ্যাটাতে বলছে 8-এর স্থানীয় মান। 8-এর স্থানীয় মান দেখো আমি বলেছিলাম বারংবার, যে সংখ্যার আমরা স্থানীয় মান বের করব সেই সংখ্যাটা প্রথমে লিখব। এখানে কার স্থানীয় মান বের করব? 8-এর, তাহলে 8 আমরা লিখব। এবারে স্থানীয় মান বের করতে গেলে কি করব? যে সংখ্যার স্থানীয় মান বলছে আমরা সেই সংখ্যা তো লিখবই, তারপরে যে কটা সংখ্যা সে কটা গুণে সে কটা কি করব? শূন্য বসাবো, তাই তো? এভাবেই বের করতে হয়, আমি তোমাদের শিখিয়েছি। তাহলে 8-এর স্থানীয় মান 8 তো বসালাম। এবারে তোমরা দেখো 8-এর পরে কটা সংখ্যা রয়েছে? একটা, দুটো, তার মানে দুটো সংখ্যা মানে কত? দুটো শূন্য বসাবো। তাহলে এই হলো 8-এর স্থানীয় মান হলো 800। এই হলো খ দাগ শেষ। এবার আমরা চলে যাব গ। কি বলছে? একটি ভাগ অঙ্কে ভাজ্য 81 ভাগফল 13 ও ভাগশেষ 3 হলে ভাজক হবে কত, সেটা আমাদের জানতে চাইছে। এই অঙ্কটা করার জন্য আমরা সেই ফর্মুলাটা লিখব, যে ভাজ্য সমান। ফর্মুলাটা আমি তোমাদের শিখিয়েছিলাম, আরেকবার যারা দেখছো নতুন ক্লাস আমার তাদের জন্য আরেকবার আমি ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি এবং অঙ্কটা করে দিচ্ছি। দেখো দেখো ভাজ্য বের করতে গেলে, ভাজ্য বের করার সূত্রটা কি তোমরা জানো যারা আগের ক্লাসগুলো দেখেছো। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ।
এইবারে এখানে বইয়ে তোমাদের বলেছে দেখো ভাজ্য কত, ভাজ্য বলেছে 81, তাহলে ভাজ্য 81 সমান, এবারে বলেছে দেখো ভাগফল 13 আর ভাগশেষ 3, তাহলে ভাজক কিন্তু বলেনি, তাহলে ভাজক আমরা এখানে কি করব, আমরা লিখবো না কিছু, যেহেতু বলেনি। ভাগফল বলেছে কত 13, ভাগফলের জায়গায় লিখলাম 13 যোগ ভাগশেষ কত বলেছে বলো তো 3। এবারে আমাদের জানতে চাইছে এই ভাজকটা কত, মানে আমি যদি এটা না লিখি তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা বের করতে বলছে আমাদের। তাহলে এই ভাজক বের করতে গেলে কিভাবে বের করব আমরা ভাজক? দেখো ভাজ্যকে তখন তোমরা, যদি তোমাদের প্রশ্নে আসে যে ভাজক কত, তাহলে কি করবে, ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করে দেবে। কি বললাম, আরেকবার বলছি, যদি তোমাদের এই রকম প্রশ্ন আসে যে ভাজ্য বলে দেয়, ভাগফল বলে দিচ্ছে, ভাগশেষ বলে দিচ্ছে, জানতে চাইছে ভাজক কত, যদি এরকম প্রশ্ন দেয় কি করবে, ভাজ্যকে তোমরা ভাগফল দিয়ে ভাগ করে দেবে। বোঝা গেল? তো চলো আমরা ভাগ করি। 81কে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগফল 13 দিয়ে। তাহলে 13 ছয়ে কত, দেখো 13কে 6 দিয়ে গুণ করো, কারণ এখানে দুটো সংখ্যা, এখানেও দুটো সংখ্যা দিতে হবে। 13 ছয়ে কত, 3 ছয় 18, 8 হাতে থাকলো 1, তাহলে 6 একে 6 একে 7, 6 13 78, 7 13 কি বেশি হবে, তাহলে কত নেব, 6 13 78। তাহলে 8-এর পরে 1 মানে কত ধরতে হয় বিয়োগে, 11 ধরতে হয়। 8-এর পরে 11 কত ঘর, 8-এর পরে 11 হচ্ছে 3 ঘর, হাতে থাকে কত 1, নিচের সংখ্যার সাথে 1 যোগ হয়, নিচে আছে 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, 8-এ 8-এ 0, বাঁদিকে শূন্যের কোনো দাম থাকে না। তাহলে দেখো 3 তো ভাগশেষ এখানে বলাই আছে, তাহলে ভাগফলটা কত হচ্ছে 6। তাহলে এখানে ভাজ্যটা কত লিখবো, ভাজ্যটা লিখবো হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার 13-র সঙ্গে 6 গুণ করে তার সঙ্গে 3 যোগ করলে এই 81 বেরোবে। ঠিক আছে, এবারে আমরা চলে আসব ঘ। বলছে 480 সেকেন্ডে কত মিনিট, 480 সেকেন্ডে কত মিনিট, এটা বের করতে গেলে কি করতে হবে, তোমাদের জানতে হবে 1 মিনিট সমান কত সেকেন্ড। যেহেতু কি আছে, সেকেন্ড আছে, সেকেন্ডকে আমরা বের করব কিসে, মিনিটে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 480 সেকেন্ড সমান কত মিনিট, এটা জানতে গেলে তোমাদের করতে হবে 480-কে কি দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ। কেন 60 দিয়ে ভাগ করব, কারণ আমরা সব সময় যেটা জানতে চাইবে তাকে 1 ধরে নেব। যদি ঘন্টা জানতে চাইতো আমরা 1 ঘন্টা সমান 60 মিনিট করতাম, তাহলে ওইটাকে যেটা দেওয়া থাকবে সেটাকে কি করতাম, 60 দিয়ে ভাগ করতাম। এখানে তোমাদের বলে দিয়েছে যে 480 সেকেন্ডে কত মিনিট, তাহলে তোমরা কি ধরবে, 1 মিনিট। আর কি জানবে, 1 মিনিট সমান দেওয়া রয়েছে, যেটা কি দেওয়া রয়েছে, সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তো তোমরা এভাবে করবে 480, যেহেতু এটা 1 নম্বরের অঙ্ক আমি ডিটেলসে দেখাচ্ছি না, তো 480 সেকেন্ড সমান কত মিনিট, তোমরা 480-কে কি করবে, 60 দিয়ে ভাগ করবে, ভাগ করলে ভাগফলটা হবে কি মিনিট। তো আমি রাফে যদি করে দেখাই 480-কে 60 দিয়ে ভাগ, তাহলে 60 দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক নিলে তো হবে না, কারণ 48 ছোট ছোট, তাহলে 60 আমি 3 অঙ্ক নিতে হবে, 8-এ গুণ করলে কত হচ্ছে দেখো, 8 শূন্যে 0, 8 ছয়ে 48, 480। তাহলে 8-এ হচ্ছে 480, তাহলে কত মিনিট হলো আমাদের, 8 মিনিট। তাহলে আমরা উত্তরটা লিখে দেব 8 মিনিট। দেখো আমি 1-এর দাগের একদম শেষ অঙ্কে আমি চলে এসেছি। বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা, তোমরা জানো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলা হয় কাকে, শূন্য তো মৌলিকও নয়, 1ও মৌলিক না, যৌগিক না। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এখানে 0 1 2, তাহলে 0 তো হবে না, 1 তো মৌলিকও নয়, যৌগিকও না, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সবসময় কিন্তু কি হয়, 2 হয়। মনে রাখবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হয়, 2। ঠিক আছে, এই হলো তোমাদের 1-এর দাগের ক থেকে পর্যন্ত আজকের অঙ্ক। এবারে আমরা চলে যাব 2-এর দাগে। যাওয়ার আগে তোমাদের কাছে একটাই কথা বলার, যে তোমরা যারা রেগুলার এই ক্লাসটা ফলো করছো, তোমাদের যদি ক্লাসটা হেল্পফুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমে পেতে পারো। তো ঠিক আছে, আর যারা এখন জয়েন করছো বা এখন যারা দেখছো,
তাদের যদি এই ক্লাস ভালো লাগে তোমরাও কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাই। তো দেখো, এবারে আমি চলে এসেছি 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের ক তোমাদের বলেছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয়। 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক কিভাবে নির্ণয় করব? প্রথমে দেখো কিভাবে বের করব। তো প্রথমে আমরা 8-এর গুণিতক বের করব। আর তোমরা জেনে রাখো, গুণিতক কথার মানে হচ্ছে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়। এটা কিন্তু তোমরা সব সময় মাথায় রাখবে। তো প্রথমে আমরা বের করব 8-এর গুণিতক। এখানে বলেছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক ব্যাপারটা কি একবার বলে দিই তোমাদের, তাও হয়তো তোমরা অনেকেই জানো। যেহেতু তোমাদের বলেছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক, তাহলে সাধারণ গুণিতক হলো, আমি আগে যে অঙ্কগুলো দেখিয়েছিলাম যে ওই 8 আর 6-এর মধ্যে যেগুলো মিল পাবো, ওই দুটো গুণ করে মানে গুণিতক বের করে যে গুণিতকগুলো আমরা মিল পাবো তার মধ্যে দুটো আমরা লিখব। ঠিক আছে? 8-এর গুণিতক বের করব, 6-এর গুণিতক বের করব, তার মধ্যে যেগুলো মিল পাবো সেই দুটো হবে, বা যে দুটো গুণিতকের মিল পাবো সেই দুটোই হবে কিন্তু সাধারণ গুণিতক। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা বের করব 8-এর গুণিতক কি কি। দেখো লিখবো 8-এর গুণিতক গুলি হলো, দেখো 8-এর গুণিতক কি মানে গুণ করতে হয়। 8 একে 8, 8 দুয়ে 16, 8 তিনে 24, 4 আটে 32, 8 পাঁচে 40, 8 ছয়ে 48, 7 আটে 56। আচ্ছা 7 পর্যন্ত নিলাম। এবারে আমরা 6-এর গুণিতক বের করব। 6-এর গুণিতক গুলি হলো, তো 6-এর গুণিতক কি? 6 একে 6, যেহেতু গুণিতক, গুণিতক মানে কিন্তু গুণ করতে হয়, তোমরা এটা কিন্তু সব সময় মাথায় রাখবে। 6 একে 6, 6 দুয়ে 12, 3 ছয়ে 18, 4 ছয়ে 24, 5 ছয়ে 30, 6 ছয়ে 36, 7 ছয়ে 42, 8 ছয়ে 48। তো দেখো এই পর্যন্ত লিখলাম। এবারে এদের মধ্যে মিল তোমরা দেখতে পাচ্ছ কি কি। দেখো আমি দেখতে পাচ্ছি মিল হচ্ছে এইখানে 24 আছে, এইখানেও 24 আছে, তাহলে এই 24 মিল। আর কি মিল দেখতে পাচ্ছ বলো তো? এইখানে 48, এইখানে 48, তাহলে আমরা দুটো পেয়ে গেছি। আর তাহলে করার দরকার নেই, যখন আমরা পাবো না তখন বাড়াবো, আরো গুণ করতে হবে। কিন্তু যেহেতু আমাদের দুটো গুণন মানে গুণিতক আমাদের বের করতে বলেছে, 8 এবং 6-এর দুটি সাধারণ গুণিতক, আর এখানে আমরা দুটো সাধারণ গুণিতক দেখো পেয়ে গেছি, তাহলে কিন্তু আমাদের আর বের করার প্রয়োজন নেই। তাহলে আমরা এবারে উত্তর লিখব 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো গুণিতক হলো 24 ও 48। এই হলো কিন্তু কয়ের দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের ডাউটগুলোর সমাধান করার চেষ্টা করব। তো চলো চলে যাই আমরা পরবর্তী অঙ্কগুলোতে। তো ক্ষয়ের দাগ বলেছে একটা সংখ্যা দিয়ে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। সংখ্যাটা হচ্ছে 24,315। দেখো স্থানীয় মানে বিস্তার কিভাবে করব। প্রথমে দেখো কি আছে 2, তাহলে 2 তো লিখবো। পরে কটা সংখ্যা রয়েছে? 4টে, তাহলে 4টে শূন্য বসাবো। আমি স্থানীয় মানে বিস্তার শিখিয়েছি তোমাদের, যোগ চিহ্ন দিতে হয়। পরের সংখ্যাটা 4, তাহলে 4 বসাবো। 4-এর পরে কটা সংখ্যা? 3টে, তার মানে 3টে শূন্য দেব। যতগুলো সংখ্যা থাকবে যার স্থানীয় মান বের করব সেটা বসিয়ে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য বসিয়ে দেব।
তারপরে 4-এর পরে কি আছে 3, যোগ চিহ্ন দিয়ে 3 বসাবো। 3-এর পরে কটা সংখ্যা 2টো, তাহলে 2টো শূন্য দেব, আবার যোগ দেব। 3-এর পরে কি আছে দেখো 1, 1-এর পরে কটা সংখ্যা দেখো 1-এর পরে একটা, তাহলে কি একটা শূন্য দেব, যোগ দেব। পরে দেখো 1-এর পরে পড়ে আছে 5, কিন্তু 5-এর পরে আর কোনো সংখ্যা কিন্তু নেই, তাহলে কি হবে শুধু এখানে 5, যেহেতু আর কোনো সংখ্যা নেই। এই হলো কিন্তু আমাদের স্থানীয় মানে বিস্তার। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এবারে চলে যাব পরবর্তী অঙ্ক গ। বলেছে গয়ের দাগ প্রদত্ত সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রম মানে কি? মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। অধ বললে কি বড় থেকে ছোট, আর ঊর্ধ্ব বললে কি হয় ছোট থেকে বড়। তাহলে আমি সংখ্যাগুলো প্রথমে লিখে নিই কি কি দেওয়া রয়েছে। দেখো 45,815 কমা 47,825 কমা 45,315 47,720। তাহলে দেখো আমাদের বলেছে মানের ঊর্ধ্বক্রমে, মানে কি ছোট থেকে বড়, তার মানে সব থেকে ছোট প্রথমে লিখতে হবে। দেখো এখানে আছে 45, এখানে 47, এখানে 45, এখানে 47। তো দেখো 47 কিন্তু বড়, তাহলে 47 এখন ছেড়ে দেবে। তাহলে দেখো দুটো 45 আছে। আমি তোমাদের শিখিয়েছি কিভাবে ট্রিকি ফলো করে, মানে ট্রিকি ভাবে চালাকি ভাবে কিভাবে এটাকে করতে হয়। দেখো 45 এটাও 45, 47 বড়, এখন তোমরা ছেড়ে রাখবে। তো 45 তো দুটো আছে, তাহলে দেখার দরকার নেই। এবার দুটোর মধ্যে কোন 45টা মানে কোন মানটা সব থেকে ছোট। দেখো 45-এর পরে কে আছে 815, আর এখানে আছে 315। এবারে বলো তো 815 বড় না 315 বড়? তোমরা সবাই বলবে যে স্যার 815 বড়, 315 কিন্তু ছোট। তার মানে সব থেকে ছোট হলো কোনটা? এটা 45,315। তাহলে লিখবো 45,315 কমা, এবার এর থেকে বড় কোনটা? দেখো 45,815, কারণ 315 থেকে বড় তো 815। তাহলে লিখবো 45,815। এবারে 45 হয়ে গেল। এবারে দেখো এখানে 47 দেখবো, এখানেও 47, এখানেও 47। তাহলে 47 47 সমান, তার মানে পরের সংখ্যা দেখো এখানে 825, এখানে 720। তার মানে সব থেকে বড় কোনটা 825টা, আর সব থেকে মানে ছোট কোনটা এদের মধ্যে 720। তার মানে এর থেকে বড় কোনটা 45,815 থেকে এটা। তাহলে লিখবো 47,720, আর সব থেকে বড় কোনটা 47,825। এই হলো কিন্তু গয়ের দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা আসবো ঘয়ের দাগ। বলেছে এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে 66 ও 84-র গসাগু নির্ণয়। তাহলে উৎপাদকের সাহায্যে গসাগু কিভাবে করতে হয় আমি সেটাও কিন্তু আলোচনা করেছি, তাও আবারও আমি তোমাদের শেখাচ্ছি। দেখো যেহেতু, আর এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে বলেছে এক ও মৌলিক উৎপাদক, মানে যে সংখ্যাগুলো দিয়ে তোমরা উৎপাদক করবে সেগুলো যেন মৌলিক হয়। আর লাস্টে কিন্তু এক দিয়ে তোমাদের করতেই হবে, কারণ যেহেতু এখানে বলেছে এক ও মৌলিক উৎপাদক, ঠিক আছে? অর্থাৎ যে সংখ্যা দিয়ে তোমরা গসাগু করবে অবশ্যই যেন সেগুলো মৌলিক হয়। যৌগিক হলে কিন্তু অঙ্ক ভুল যাবে, তোমাদের পরীক্ষায় কিন্তু যদি এরকম অঙ্ক আসে কেটে দেবে, ঠিক আছে? তো দেখে নাও কিভাবে তোমাদের করতে হবে। তো প্রথমে আমরা লিখবো 66 আর 84। তো উৎপাদক মানে এরকম করব। দেখো 66 যৌগিক 84 যৌগিক, কত দিয়ে যায় 2 দিয়ে যাবে অবশ্যই। 2 33-এর 66। যারা মুখে মুখে ভাগ করতে পারবে না তোমরা রাফে ভাগ করে নেবে, কমা 2 4-এ 8, 2 2-এ 4 42। এবারে দেখো কত দিয়ে যায়, এটা 33 আর 42 3 দিয়ে যাবে, 3 কিন্তু মৌলিক সংখ্যা। আমি বারংবার একটা কথা বলেছি,
তোমাদেরকে আবারও বলছি যে এই রকম বললে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু, তার মানে তোমাদের এটা মাথায় রাখবে যে যে সংখ্যাগুলো দিয়ে উৎপাদক করব সেগুলো যেন অবশ্যই মৌলিক সংখ্যা হয়। তাহলে প্রথমটা দেখো 2 কিন্তু মৌলিক, 3ও কিন্তু মৌলিক। তাহলে 3 কততে 33, 3 11। এবারে 3 দিয়ে যদি 42কে ভাগ করি কত, 3 একে হয় 3, 3-এর পরে 4 1, 2 নামলো, 3 4-এ কত 12। 11 আর 14 কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুটো যেতে পারে। আরেকটা জিনিস তোমাদের মনে রাখার ব্যাপার, লসাগুর বেলা 3টের মধ্যে দুটো গেলেও নিয়ে যাই, কিন্তু গসাগুর বেলা যে কটা থাকবে মানে সবগুলোই কিন্তু যেতে হবে। ঠিক আছে, মানে যদি একটা না যায় তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না। বোঝাতে পারলাম? মানে যদি এখানে 3টে সংখ্যা থাকতো, যদি কোনো সংখ্যা দিয়ে গসাগু করতে উৎপাদকে, তাহলে দুটো গেলে কিন্তু নিয়ে যাওয়া যেত না, যেতে গেলে 3টেই যেতে হবে, আর না গেলে যাবে না। বোঝা গেল? তো এখানে 11 আর 14 দেখো এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুটো যায়, তো দুটো যাবে না মানে আমাদের কি করতে হবে, রেখে দিতে হবে। কিন্তু এই জায়গাটায় তোমরা করবে, যেহেতু বলেছি এক ও মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু, তার মানে এইখানটায় যেখানে আর যাবে না 1 দিয়ে তোমরা নিয়ে যাবে, 1 11-তে 11, 1 14-তে 14। তাহলে গসাগুর মান কোন মানে কোনগুলো নেব বলো তো, এই যেগুলো দিয়ে ভাগ গেল মানে এইটুকু নেব। লসাগুর বেলা যেমন সবগুলো নিই, গসাগুর বেলা কিন্তু সবগুলো নিতে পারবো না। তাহলে গসাগুর বেলা যেগুলো দিয়ে যাবে একমাত্র সেগুলোই নেব। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, এখানে লিখছি নির্ণেয় গসাগু সমান কি কি আছে, 2 3 1। তাহলে লিখবো 2 গুণ 3 গুণ 1 সমান কত হয়, 6। তাহলে এই হলো ঘয়ের দাগের অঙ্ক। এবারে আমরা চলে আসব উঙোর দাগে, আমাদের জায়গা একদম নেই, আমি তাও উঙোর দাগের অঙ্কটা তোমাদের জন্য এইখানটাতে করে দিচ্ছি। উঙো কি বলেছে, 10 ও 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। আমি আগের স্কুল যখন করিয়েছি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি সেটা আমি বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি তোমরা সেটা দেখে নিও। ঠিক আছে, তাহলে আমি 10 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি সেটা আর লিখছি না। ওখানে যেহেতু 1 থেকে 50 মৌলিক সংখ্যা কি কি, কোনগুলোকে মৌলিক বলে ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি, ডিটেলসে বলেও দিয়েছি। তোমরা ওই স্কুলের ভিডিওটা তোমরা দেখে নিও, আগের স্কুলটা, এবং আমি সেটা করিয়েওছি, তোমরা দেখে নিও। দেখে নেওয়ার পরে কিন্তু বেলডা প্রভাতী স্কুলটা যেটা আছে সেটা আমি করিয়েছি, তোমরা ওই বেলডা প্রভাতী স্কুলের কাজ তোমরা দেখে নিও। দেখে নিলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি তোমরা সেটা দেখতে পাবে, কেন মৌলিক, কাদেরকে মৌলিক বলি, কিভাবে বুঝবো ওগুলো মৌলিক, আমি সব ব্যাপারটা ডিটেলসে আলোচনা করেছি, তাই এটা আমি করাচ্ছি না। তোমরা বেলডা স্কুলের কাজটা দেখে নেবে, দেখে নিলে তোমরা 10 থেকে 50-এর মধ্যে যেগুলো মৌলিক সেগুলো লিখে দেবে, এবং আশা করি তোমরা ওটা দেখে বুঝতে পারবে। তাও যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা সেটা বলবে, আমাকে জানাবে, আমি কিন্তু সেগুলোর আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো, যেহেতু এটা করিয়ে দিয়েছি আর এটা করালাম না, এবার আমরা চলে যাব পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোতে। দেখো এবারে আমি চলে এসেছি 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে বলছে যে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত সেটা তোমাদের কাছে জানতে চাইছে। দেখো আমরা জানি না কোন সংখ্যা থেকে বিয়োগ করব, এখানে বলেছে কোনো একটা সংখ্যা আছে, হ্যাঁ, সেখান থেকে এখানে বিয়োগ করছে কত, 3402, 3402 বিয়োগ করছে। ওকে, তাহলে কোনো একটা সংখ্যা রয়েছে সেখান থেকে বিয়োগ করছে 3402, বিয়োগ করলে যে বিয়োগফলটা পাওয়া গেল সেটা কি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি জানো, 1-এর পিঠে 4টে শূন্য হয়। এবারে জানতে চাইছে এই সংখ্যাটা কি। ঠিক আছে, এবারে তোমরা দেখো আমরা এদিকে আছি বিয়োগ, তাহলে বিয়োগটাকে আমরা সোজা নিয়ে যাব এদিকে, তাহলে কি হবে বলো তো, বিয়োগটা ওদিকে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কি করতে হবে, এদিকে তো বসে আছে কত, 1-এর পিঠে 4টে শূন্য, এটাকে বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা।
এবার তার সঙ্গে যোগ করব কোনটা 3402, কারণ এদিক থেকে কোনো চিহ্ন যখন সমান চিহ্নের ওদিকে যায় সেটা কি হয় উল্টে যায়। তো এদিকে আছে বিয়োগ, ওদিকে গেলে হবে যোগ, এদিকে গুণ থাকলে ওদিকে ভাগ, এদিকে ভাগ থাকলে ওদিকে গুণ শিখিয়েছি আমি। তাহলে এদিকে আছে বিয়োগ, ওদিকে গেলে যোগ, তার মানে এর সঙ্গে যোগ করব কোনটা 3402। তাহলে 2 বসলো, 0 বসলো, 4 আর 0 যোগ করলে 4, 3 আর 0 3, 1, তাহলে কত 13402। তাহলে এই সংখ্যাটা কত, এই সংখ্যাটা জানতে চাইছে না, এই সংখ্যাটা কত হলো 13402। বোঝা গেল? এবারে আমরা চলে যাব 4-এর দাগ। দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য 405 টাকা। একটা শরৎ রচনাবলী, একটা বই, তার মূল্য বলছে 405 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 120 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? দেখো, একটা শরৎ রচনাবলীর দাম 405 টাকা। কতজনকে দেবেন তিনি? 120 জনকে। তার মানে তাকে কিনতে হবে কটা? 120টা। তাহলে একটা বইয়ের দাম যদি 405 টাকা হয়, 120টা বই কিনতে গেলে তাকে অনেক বেশি টাকা খরচা করতে হবে, তাই না? তাহলে অনেক বেশি হলে কি করতে হয় তোমরা জানো? গুণ করতে হয়। তাহলে এখানে কি করব আমরা? গুণই করব। তাহলে কাকে কোনটা দিয়ে গুণ করব? বইয়ের দামকে যতজনকে দেবেন সেটা দিয়ে গুণ করে দেব। তাহলে বইয়ের মূল্য কত বলেছে? 405 টাকা। তাকে গুণ করব কত দিয়ে? 120 দিয়ে। তো এবারে কি করব? গুণটা করি। 0 দিয়ে দেখো গুণ করলে কত হয়? 0 5 হয় 0। প্রথমে 0 দিয়ে উপরের সবগুলো গুণ, 0 0 0, 0 4 হয় 0। তারপরে কি দিয়ে গুণ? 2 দিয়ে। দেখো 2 5 কত? 10 এর 0, হাতে থাকে কত? 1, তাই না? 2 0 0, তাহলে হাতে একটা বসে গেল। 2 4 কত? 8। এবারে গুণ দিলাম, 1 5 এটা মুছে দেব আমরা। 1 5 1 দিয়ে করব, 1 5 কত? 5, 1 0 কত? 0, আর 1 4 কত হয়? 4। তাহলে কত যোগ করবো এবারে আমরা? 0 বসে যাবে, 0 0 যোগ করলে হয় 0, 5 আর 1 যোগ করলে কত? 6, 8 বসে গেল, 4 বসে গেল। তাহলে অতএব এত টাকা। তাহলে জানতে চাইছে তিনি কত টাকা খরচ করবেন। তিনি এই টাকাটা খরচ করবেন। ওকে, তাহলে আমরা উত্তরটা লিখি। অতএব তিনি 48,600 টাকা খরচ করবেন। আশা করি তোমরা 3 এবং 4-এর দাগের অঙ্ক বুঝতে সবাই পেরেছো বা পারবে। এবারে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এবারে আমি চলে এসেছি 5 দাগের অঙ্ক নিয়ে। দেখো, 5-এর দাগের অঙ্ক বলছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, 5 দাগের অঙ্ক বলছে, দেবাশিস বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তো দেবাশিস বাবু তার কত মাসের আয় দিয়ে? 6 মাসের আয় দিয়ে কত মাস খরচ চালান? 7 মাস। তার মাসিক খরচ 12,750 টাকা হলে জানতে চাইছে তার মাসিক আয় কত। আগে তোমরা অঙ্কটাকে ভালো করে বোঝো, তারপরে তোমরা অঙ্কটা দেখো। দেখো, দেবাশিস বাবু তিনি 6 মাসে যে টাকাটা আয় করেন সেটা 7 মাস খরচ করেন। বোঝা গেল? মানে 6 মাসে যে টাকাটা আয় করছেন সে টাকাটা খরচ করছেন কত? 7 মাসে। তার প্রতি মাসে খরচা হচ্ছে 12,750 টাকা। তাহলে প্রতি মাসে খরচা করছে কত? 12,750। কত মাস খরচা করছেন? 7 মাস, অঙ্কে বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমে বের করব দেবাশিস বাবুর 7 মাসের মোট খরচ কত। তাহলে দেখো, প্রতি মাসে যদি 12,750 টাকা খরচ করে, তাহলে 7 মাসে সে বেশি টাকা খরচ করবে না কম টাকা খরচ করবে? এক মাসে যদি 12,750 টাকা খরচ করে, 7 মাসে নিশ্চয়ই অনেক বেশি টাকা খরচ করবে। আর অনেক বেশি হলে কি করতে হয় তোমরা জানো? গুণ করতে হয়।
তাহলে আমরা প্রথমে লিখব যে দেবাশিস বাবুর 7 মাসের মোট খরচ, এটা প্রথমে আমরা বের করব। তো চলো লিখি, দেবাশিস বাবুর 7 মাসের মোট খরচ। প্রতি মাসে খরচ কত? 12,750। তাহলে এখানে লিখি আমি একটু নিচে, 12,750 টাকা। তো কত মাস খরচ করছেন তিনি? 7 মাস। তাহলে 7 দিয়ে কি করব? গুণ। তাহলে গুণটা করি চলো, 7 শূন্যে কত? 0, 5 সাথে কত? 35 এর 5, হাতে থাকে কত? 3, 7 সাথে 49, 49 আর 3 কত হয়? 50, 51, 52, 52 2, হাতে থাকে 5, 7 2 14, 14 আর 5 কত? 19, 19 এর 9, হাতে থাকে 1, 7 1 7 আর 1 কত? 8, 89,250 টাকা। এটা তার 7 মাসের খরচ। এইখানে অনেক স্কুলে জানতে চায় তার 6 মাসের আয় কত। দেখো 7 মাসে যে টাকাটা খরচ করছে সেটাই তার 6 মাসের আয়। যদি এখানে জানতে চাইতো তার 6 মাসের আয় কত, তাহলে উত্তরটা হতো কিন্তু এটা, কারণ 7 মাসে যে টাকাটা খরচ করছে সেটা তো সে 6 মাসে ইনকাম করছে, মানে আয় করছে। তাহলে 6 মাসের আয় কত? এই 89,250 টাকা। কিন্তু এটা তো জানতে চাইনি, আমাদের জানতে চাইছে প্রতি মাসে তার আয় কত। এবারে দেখো এই যে টাকাটা তিনি খরচ করছেন 7 মাসে, মোট টাকাটা, এটা তার কত মাসের আয়? 6 মাসের আয়। তাহলে 6 মাসে যদি এই টাকাটা মোট আয় করেন, তাহলে প্রতি মাসে মানে এক এক মাসে তিনি কত টাকা আয় করবেন? দেখো এই টাকাটা সে 6 মাসে আয় করে 7 মাস খরচ করছেন, তাহলে 7 মাসের খরচটা তার কত মাসের ইনকাম? 6 মাসের ইনকাম। জানতে চাইছে তোমাদের প্রতি মাসে খরচ কত, সরি ভুল বললাম, প্রতি মাসে আয় কত, এটা জানতে চাইছে। তাহলে প্রতি মাসে আয়, দেখো যদি 6 মাসে এত টাকা আয় করে যেটা 7 মাসে খরচ করছে, তাহলে 1 মাসে নিশ্চয়ই কম টাকা আয় করবে, অনেকটাই কম। এবং কম হলে কি করতে হয়? তোমাদের ভাগ করতে হয়। তাহলে এই যে 6 মাসের আয়, একে কি করব? মাসিক আয় বের করতে গেলে এই টাকাটাকে 6 দিয়ে কি করব? ভাগ করে দেবো। তাহলে 89,250 টাকা তাকে ভাগ করব 6 দিয়ে। তাহলে দেখো 6 এক অঙ্কের সংখ্যা, তাহলে এক অঙ্ক নেব 8, 6 একে কত? 6, 6 এর পরে 8 কত? 2 ঘর। দেখো 2 তো যাবে না, ছোট, তাহলে 9 নামবে। 6 4 কত? 24, 5 6 30, বেশি হচ্ছে, তাহলে 6 4 কত? 24। 4 পরে 9 হচ্ছে 5 ঘর, 2 দিয়ে মিলে গেলে 0, কোনো দাম নেই। 5 যাবে না, তাহলে 2টা নামবে। 8 6 48, 6 9 কত? 54, বেশি হচ্ছে, তাহলে 8 6 কত? 48। 8 পরে 2 মানে 12, 8 পরে 12 কত ঘর? 8 পরে 12 হচ্ছে 4 ঘর, হাতে থাকে 1, 4 1 5, 5 5 0, কোনো দাম নেই, নামবে 4 ছোট, পরের সংখ্যা 5। দেখো 6 8 হচ্ছে 48, 45-এর থেকে বেশি, তাহলে 6 7 নেব, 7 6 কত? 7 6 হচ্ছে 42। 2 এর পরে 5 হচ্ছে 3 ঘর, 4 4 মিলে গেলে 0, তাহলে পড়ে আছে এই 0, তাহলে এটা নামবে 6 5 কত? 6 5 30। তাহলে এত টাকা 14,875 টাকা। তাহলে অতএব দিয়ে লিখবো, জানতে চাইছে তা মাসিক আয় কত। অতএব এখানে লিখছি মাসিক আয় 14,875 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের 5 দাগের অঙ্ক শেষ। আশা করি তোমরা এই পর্যন্ত অঙ্ক বুঝতে পেরেছো, এবং এরপর আমরা যাব আজকের ক্লাসের একদম শেষ অঙ্কে। আবারও বলছি, তোমরা যারা রেগুলার এই ভিডিও দেখছো এবং এই ক্লাসগুলো তোমরা ফলো করছো, তোমাদের যদি ক্লাসটা হেল্পফুল হয়ে থাকে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে বাজিয়ে রাখতে ভুলে যেও না, কারণ তাহলে কিন্তু নোটিফিকেশান তোমরা পাবে না। এবং এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে, ক্লাসগুলোর ভিডিও, এবং তোমরা
যত বেশি আমাকে কমেন্ট করবে তত আমি আরও বেশি বেশি তোমাদের রেফারেন্স বুক অন্যান্য অঙ্ক করাতে পারবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে বাজিয়ে দিও। তো চলো আজকের ক্লাসের একদম শেষ অঙ্কে চলে যাই। দেখো আজকে আমি একদম শেষ অঙ্কে চলে এসেছি। এখানে বলেছে ৩৬,৭৮৯ দিনে কত বছর, কত মাস, কত দিন। আমি এই অঙ্কগুলো তোমাদের টেক্সটে করিয়েছি, আবারও একবার করিয়ে দিই। প্রথমে দেখো জানতে চাইছে কত বছর আর দেওয়া রয়েছে কি দিন। তাহলে আমরা বছরকে কি ধরবো? এক। প্রথমে লিখবো ১ বছর। ১ বছর সমান কত দিন বলো তো? কেন দিন ধরলাম? কারণ দেখো আমরা কাকে ভাগ করবো, মানে দেওয়া রয়েছে কোনটা? দিন দেওয়া রয়েছে, তাই আমরা ১ বছর সমান দিন ধরবো। যদি মাস দেওয়া থাকতো তাহলে আমরা কি ধরতাম? মাস ধরতাম। তাহলে এখানে যেহেতু দিন দেওয়া রয়েছে তাহলে আমরা লিখবো ১ বছর সমান ৩৬৫ দিন। এবারে আমাদের কাজ কি? ৩৬,৭৮৯ দিনকে আমাদের ৩৬৫ দিন দিয়ে ভাগ করব। ভাগফলটা যেটা পাবো সেটা হবে কি? বছর। তো চলো ভাগটা করি। ৩৬,৭৮৯ দিন, তাকে ভাগ করব ৩৬৫ দিয়ে। দেখো ৩৬৫ তিন অঙ্কের সংখ্যা, এখানে ৩ অঙ্ক নিলে ৩৬৭, তাহলে নিতে পারবো। তাহলে ৩৬৫ একে ৩৬৫ হবে, কারণ ২-এ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তাহলে এবারে ৫-এর পরে ৭ কত? ২ ঘর। দেখো ২, ৬ ৬ শূন্য, ৩ ৩ মিলে গেলে ০। তাহলে ২ তো যাবে না, তাহলে নামতে হবে কোনটা? ৮। ২৮। দেখো ২৮ কি যাবে? ৩৬৫ দিয়ে যাবে না। তাহলে ভাগ করার সময় আমরা পরবর্তী একটা সংখ্যা নামাতে পারি, যদি না যায় পরের সংখ্যা নামাতে গেলে আমাদের নিয়ম কি? ০ খাইয়ে ৯ নামাতে হবে। এবারে যখনই আমরা নামালাম তাহলে ভাগ কিন্তু আমাকে ভাজ্য দিয়ে করতেই হবে। দেখো কি ২৮৯ কিন্তু ৩৬৫ থেকে ছোট, যাবেই না। এইখানে অনেকেই ভুল করো, এইখানে কিন্তু এটা রেখে দাও, কিন্তু এইখানে এই ভাগ ফলটা তোমরা ১০ রেখে এটা কিন্তু রেখে দাও। কিন্তু বারবার বলছি, যখন তোমাদের নতুন সংখ্যা নামাবে তাহলে ছোট হলেও নিয়ে যেতে হবে। কিভাবে সেটা দেখো। ৩৬৫ একে হয় ৩৬৫, এর থেকে বড় বড় তো নিতে পারবো না। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি ০ গুণ করা হয় তাহলে কিন্তু ০ হয়। ২-এর সঙ্গে ০ গুণ করলে হয় ০, ৩-এর সঙ্গে ০ গুণ করলে হয় ০। তাহলে যদি ৩৬৫-র সাথে ০ গুণ করি তাহলেও কিন্তু হবে কি? ০। তাহলে যেহেতু একে নিলে ৩৬৫ একে ৩৬৫, তাহলে একের থেকে কম হলো কত? ০। ৩৬৫ শূন্যে কত হয়? ০। তো ০ থেকে ৯ বিয়োগ করলে ৯, ৮ বসে গেল ২। এবারে যেটা হলো সেটা কি? বছর। এত বছর। আর যেটা ভাগশেষ পড়ে আছে সেটা কি? কাকে ভাগ করছি? দিন। তাহলে ভাগশেষটা কি হলো? দিন। এবার এই দিনটাকে বের করব কি? মাসে বের করব। তারপরে মাস আছে না তোমাদের বইয়ে? এবারে আমরা জানবো মাসটাকে ধরবো ১। ১ মাস সমান কত দিন বলো তো? ৩০ দিন। এবারে কি কাজ? এই যে ২৮৯ দিন আছে, বছর কিন্তু বেরিয়ে গেছে, তো ২৮৯ দিনকে ৩০ দিয়ে ভাগ করব। ২৮৯ দিনকে ৩০ দিয়ে ভাগ করব, করলে যেটা ভাগফল সেটা হবে মাস আর ভাগশেষটা হবে দিন। তাহলে ৩০ দু অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক নিলে কত? ২৮। ছোট, তাহলে ৩ অঙ্ক নিতে হবে। ৩০-কে যদি ৯ দিয়ে গুণ করি কত হয়? ৯ শূন্যে ০, ৩ ৯ ২৭। ২৭০। ৩০ 10-এ হয় ৩০০, তাহলে ৩০ ৯-এ যদি ২৭০ হয় আর ৩০ 10-এ হয় ৩০০, তাহলে কোনটা নেব? ৩০ ৯ নেব, ২৭০। ০ থেকে ৯ বিয়োগ করলে হয় ৯, ৭-এর পরে ৮ এক ঘর, ২ দিয়ে মিলে গেলে ০। তাহলে দেখো ১৯ তো আর যাবে না, কারণ কোনো নতুন সংখ্যা নামায়নি, এটা হচ্ছে বিয়োগফল। তাহলে কি লিখবো আমরা? ভাগফলটা হলো মাস
আর ভাগশেষটা হলো কিন্তু দিন। তাহলে আমাদের কত বছর, কত মাস, কত দিন? 100 বছর 9 মাস 19 দিন। তাহলে এখানেই উত্তরটা লিখি, 100 বছর 9 মাস 19 দিন। এই হলো কিন্তু আমাদের আজকের ক্লাসগুলোর, এই জেনকিন্স স্কুলের কিন্তু সমস্ত অঙ্ক তোমাদের সামনে সমাধান করলাম। আশা করব তোমরা ক্লাসটা আজকে বুঝতে পেরেছো সবাই। যদি তোমাদের এই ক্লাস নিয়ে কোনো কিছু ডাউট থেকে থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব যথাসাধ্য তোমাদের প্রবলেম যদি থাকে তার সমাধান করে দিতে অঙ্ক বিষয়ে। এবং যারা রেগুলার ক্লাসটা দেখছো তোমরা কিন্তু যদি ভালো লেগে থাকে ক্লাসটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কেমন লাগছে ক্লাস সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।